হুম, টেস্ট। হ্যালো, ছোট্ট, ছোট্ট ভাইয়ারা কেমন আছো সবাই? কি অবস্থা তোমাদের? কে কেমন আছো একটু কাইন্ডলি একটু জানাও তো কমেন্ট বক্সে। আগে একটু তোমাদের খোঁজ খবর নিয়ে নিই, তারপরে পড়াশোনা শুরু করা যাবে। আহ ওকে, দেখতে পাচ্ছি অনেকেই ইতোমধ্যে ক্লাসে জয়েন করেছো। আস্তে, আস্তে আশা করছি আরো আমাদের জয়েনিং বেড়ে যাবে। খুব সম্ভবত গত সপ্তাহে তোমাদের এই ক্লাসটা এনিহাউ আ মিস হয়ে গিয়েছিল, তাই তো? এইজন্য আজকে আমরা শুক্রবারে এই ক্লাসটা আয়োজন করেছি তোমাদের জন্য। আসলে বুঝতে পারছো প্রযুক্তির কিন্তু সুবিধা আছে, অসুবিধাও আছে, তাই না? তো প্রযুক্তিগত কারণে অনেক সময় দেখা যায় যে আ ছোট, ছোট অনেক সমস্যা তৈরি হয় এবং এমন সমস্যা হয় যেটা আসলে খুব সহজে ওভারকাম করা যায় না। যেমন মনে করো যে তোমরা এখন যে যেখান থেকে ক্লাস করছো, ধরে নিচ্ছি তোমার বাসায় হচ্ছে ওয়াইফাই আছে। এখন কোনো না কোনো কারণে দেখলে যে আ কি বলবো? হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেলে আর যাই হোক ওয়াইফাই থাকা না থাকা একই কথা, তাই না? তো যাই হোক গত সপ্তাহে ঠিক এমন একটা ইস্যু হয়েছিল যেজন্য আসলে ক্লাসটা নেওয়া যায়নি। তো সমস্যা না, আমরা এইজন্য দেখো আ তোমাদের ভালো চাই বিধায় কিন্তু শুক্রবারে সাধারণত তোমাদের ক্লাস থাকে না। তারপরেও কিন্তু আমরা শুক্রবারে একটা সময় নিয়েছি তোমাদের কাছ থেকে যে এই সময়টা হচ্ছে আমরা ক্লাসটা ফিল আপ করব। ওকে? হ্যাঁ, তো চলো আমরা আস্তে, আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। তার আগে তোমাদেরকে থ্যাংকস জানাতেই হবে। তোমরা মোটামুটি শুক্রবার ছুটির দিন। তারপরেও হচ্ছে তোমরা বই খাতা নিয়ে বসে গেছো। আ পড়ার টেবিলে বসে আছো এবং এই মুহূর্তে আমার কথা শোনার জন্যে আ কিছুটা সময় হলেও রেখেছো তোমার জন্য। সো থ্যাংকস a lot. তো আশা করছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা ভাই এত বেশি গুরুত্বপূর্ণ আ যে আসলে আজকে যে ১ টা ঘন্টা তুমি আমার সাথে থাকবে, আশা করি এটা তুমি উসুল করতে পারবে। বুঝতে পেরেছ? তোমরা ক্লাস 9 এ পড়ো, ঠিক আছে? তো ক্লাস 9 এ সন্ধি যে কত গুরুত্বপূর্ণ কিছুটা হলেও হয়তো বুঝতে পারছ। যে ক্লাস 9 এ সাধারণত দেখা যায় যে আ যেকোনো পরীক্ষায় সেটা ১ম স্বাভাবিক পরীক্ষা থেকে শুরু করে হচ্ছে একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এবং আগামী বছর তারপরে আমরা এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার সন্ধি থেকে মোটামুটিভাবে তুমি ধরে নাও মিনিমাম ১ টা সর্বোচ্চ ৩ টা পর্যন্ত প্রশ্ন থাকতে পারে সন্ধি থেকে। সন্ধি থেকে এসএসসি পরীক্ষায় একেবারে মিনিমাম ১ টা এবং সর্বোচ্চ ৩ টা পর্যন্ত প্রশ্ন আমরা দেখেছি। আচ্ছা, এবার ধরে নিলাম ১ আর ৩ এর মাঝখানে। তো ১ আর ৩ এর মাঝখানেও তো ২ থাকে নাকি? ২ টা প্রশ্নও যদি আ প্রশ্ন আ এই টপিক থেকে আসে, তাহলে এটা কি ইম্পোর্টেন্ট টপিক না? এটা কিন্তু আসলেই আ অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক। সো এইজন্যেই তোমার আজকের যে আ সময়টা তুমি দিচ্ছ আ শিক্ষককে বা নিজেকে, আমি বলব যে এই সময়টা খুবই কার্যকরী একটা সময়। তুমি ধরে নাও এখান থেকে এসএসসি পরীক্ষায় ১ টা ২ টা প্রশ্ন থাকবে। আর এর বাইরেও ক্লাস 9-10 এখনো ৪ টা ৫ টা পরীক্ষা তো দিতে হবে না। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। বুঝতে পারছো? সো যেহেতু প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু আমরা আজকে একেবারে ক্লাসের শুরুতেই খুব মনোযোগ দিয়ে আস্তে, আস্তে ক্লাসটা করব এবং আমি আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। কেননা আমি দেখতে পাচ্ছি আ অলরেডি তোমরা অনেকেই আ বিভিন্ন ধরনের কমেন্ট করছো যেটা আসলে এই মুহূর্তে খুব একটা দরকার নাই। ঠিক আছে? সো আমি যখন দরকার আমি কমেন্ট বক্সটা অফ করে দিয়েছি। যখন দরকার আবার অন করে নিব। আরেকটা কাজ করব, একেবারে ক্লাসের শেষে যেয়ে আমরা অন্তত ১০ টা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন সলভ করব আজকের পুরো ক্লাসের উপর ভিত্তি করে। সো খুব গুরুত্বপূর্ণ টপিক। একেবারে ক্লাসের শুরুতে খুব মনোযোগ দিয়েই ক্লাসের শুরু থেকেই আমার কথাগুলো তোমরা শুনবা বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। ১ম কথা হচ্ছে সন্ধি কাকে বলে? মোটামুটি ধরে নাও এটা হয়তো পরীক্ষায় আসবে না। ঠিক আছে? তারপরেও যদি পরীক্ষায় এসে যায়, বলা যায় না। আমরা বিষয়টা একটু জেনে রাখলাম যে পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি ২ টা ধ্বনি বা বর্ণ, এই ২ টা ধ্বনি বা যেকোনো ২ টা বর্ণের যে মিলন ঘটে, এই মিলনকে আমরা বলব সন্ধি। অনেক সময় পরীক্ষায় আমরা দেখেছি এমসিকিউ হিসাবে এ ধরনের প্রশ্ন আসে। পাশাপাশি ২ টা ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি, বর্ণ, প্রত্যয়, উপসর্গ।
তখন কিন্তু ছেলেমেয়েরা এটা ভুল করে। ঠিক আছে? আমরা কিন্তু কোনোভাবে এটা ভুল করব না। আমরা মনে রাখবো যে পাশাপাশি ২ টা ধ্বনির মিলন যদি ঘটে তাহলে সেটা হবে সন্ধি। এখন কথা হচ্ছে কিভাবে মিলন ঘটে? কোন প্রক্রিয়ায় মিলন ঘটে? সেই আলোচনাটা আমরা একটু পরে যাচ্ছি। ওকে? আমি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কি করে ২ টা ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে আ সন্ধি হয় এটা আমি বুঝিয়ে দিব। তার আগে ছোট্ট করে একটু জেনে আসি। এটাও এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সন্ধি কয় প্রকার? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সন্ধি কত প্রকার? আমরা মনে রাখবো সন্ধি হচ্ছে মূলত ৩ প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আবার বলছি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। ওকে? মাথায় যেন থাকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমরা এই যে ৩ টা সন্ধির কথা বললাম, এই ৩ টা সন্ধি একটু বুঝবো। ঠিক আছে? আ একটু না বুঝলে আসলে হবে না। প্রথম কথা হচ্ছে স্বর সন্ধি বা স্বরসন্ধি যাই বলি না কেন, স্বরসন্ধি কাকে বলে? আমরা মনে রাখবো স্বরসন্ধি হচ্ছে সেই ধ্বনি সন্ধি যেখানে স্বর ধ্বনির সাথে স্বর ধ্বনির মিলন ঘটে। আবার বলছি স্বর ধ্বনির সাথে স্বর ধ্বনির যেখানে মিলন ঘটবে সেটাই হবে হচ্ছে স্বর সন্ধি। এখন কোন স্টুডেন্ট যদি বলে ক্লাস 9 এ উঠে যে ভাইয়া আমি হচ্ছে স্বর ধ্বনি বা স্বর বর্ণ এগুলো চিনি না। তাহলে আসলে বলার কিছু নেই। তারপরেও আমি আরেকবার একটু চিনিয়ে দিচ্ছি। অ, আ থেকে শুরু করে একেবারে ও পর্যন্ত এই যে ১১ টা রয়েছে, এই ১১ টাই হচ্ছে মূলত স্বরবর্ণ। তাই না? আর এই স্বরবর্ণ বা স্বরধ্বনি যাই হোক না কেন, যেখানেই ২ পাশে ২ টা এই ধরনের স্বরধ্বনি থাকবে, সেটাই হবে হচ্ছে স্বরসন্ধি। মনোযোগ দিয়ে শোনো। দন্তন্য র, নর বা নর। আমরা নর বলবো না, নর বলবো। খাতায় সুন্দর করে নোট করে রাখো আজকে। যেকোনো ব্যঞ্জন বর্ণের সাথে যেকোনো ব্যঞ্জন বর্ণের সাথে সবসময় একটি অ থাকে। আবার বলছি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯ টা। ক, খ, গ, ঘ, চ, প, ত, দ এইভাবে শুরু করে একেবারে ক্ষিয় পর্যন্ত হচ্ছে সবগুলো কি ব্যঞ্জন বর্ণ। আর আজকে একটা শর্টকাট শিখিয়ে দিলাম। যেকোনো ব্যঞ্জন বর্ণের সাথে সবসময় একটা অ থাকে। কিন্তু সেই অটা হচ্ছে সবসময় সাইলেন্ট থাকে। যেমন আমি বললাম র। তুমি একটু নিজের কাছে নিজে বলো তো, এই র এর সাথে একটা অ আছে কিনা? আমি বললাম ত। বলো তো এর সাথে একটা অ আছে কিনা? আমি বললাম কথার কথা চ। এর সাথে দেখো তো একটা অ আছে কিনা? মানে অটা চোখে দেখা যায় না। জাস্ট খুব সাইলেন্টলি ওখানে থাকে। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। যেকোনো ব্যঞ্জন বর্ণের সাথে একটা অ থাকে। তাহলে এই যে আমি এখানে বলেছিলাম নর, তাহলে এই র এর সাথে এখানে একটা অ আছে কিনা? র এর সাথে কি আছে? একটা অ আছে। তাহলে এখানে এপাশে একটা এই অ আছে, আবার অধমের এই একটা অ আছে। তাহলে দেখো তো ভাই কি হলো? এই একটা অ আর এই একটা অ, এই ২ টাই স্বরধ্বনি কিনা? আমি স্বরধ্বনি লেখার পরে সেটা স্বরবর্ণ হয়ে গেছে। আমরা সবাই জানি যে, যেকোনো ধ্বনি যখন আমরা লিখি তখন সেটা বর্ণ হয়ে যায়। যেমন আমি মুখে বলছি অ, এটা ধ্বনি। যখন আমি এটা খাতায় লিখব তখন হয়ে যাবে বর্ণ। আমি মুখে বলছি ক, এটা ধ্বনি। যখন আমি এটা খাতায় লিখতে চাচ্ছি, লিখব তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। ইজ ইট ক্লিয়ার? সো এই যে আমি বললাম
একটা স্বরধ্বনির সাথে আরেকটা স্বরধ্বনি মিলিত হয়ে স্বরসন্ধি হয়, এই কনসেপ্টে ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, জীবনে বই পড়ে মুখস্থ করে পারা যাবে না। মুখস্থ করে জীবনে সবকিছু পারা যায় না, কিছু জিনিস পারা যায়। যেমন নরাধাম শব্দটার সন্ধি বিচ্ছেদ আমরা করেছি নর যুক্ত অধম। এখন কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে যে এটার স্বরসন্ধি কিভাবে হয়েছে, তখন তোমাকে এটা এভাবে বুঝাই দিতে হবে যে র এর পরে একটা অ আছে, এটা একটা স্বরধ্বনি, আবার এই অধমের একটা অ আছে, এই দুইটা মিলে দুই স্বর ধ্বনি মিলে হয়ে গেছে স্বরসন্ধি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। আমি ভাই একেবারে ক্লাসের শুরুতে তোমাদের একটা কথা বলি। এখানে তোমরা আমাকে যারা টুকটাক চেনো জানো যে আমি কম্পারেটিভলি ক্লাসে ফালতু কথা বলা কম পছন্দ করি। তাই না? তো আসলে সময় কম থাকে তো পড়াই শেষ করতে পারি না। উল্টাপাল্টা কথা এত বলার সময় হয় না। আমি কাজের কথা যেটা বলি সেটা হচ্ছে এই সন্ধির ক্ষেত্রে এই যে নিয়ম, এই সূত্র কখনো মুখস্থ হয়ে যাবে না। সাধারণত দেখা যায় সূত্র মুখস্থ করতে যাও, মাথায় হ্যাং হয়ে যায়, আর সন্ধি পড়তে ইচ্ছা করে না। সত্যি কিনা? Yes, I know this is true. So আমি ভাই তোমাদেরকে প্রথমে বলবো যেটা, তোমরা আগে সূত্র মুখস্থ করতে যেও না। তোমরা আগে যেটা করো, আগে হচ্ছে একটা শব্দ, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি, এটা তুমি আগে ভালোভাবে পড়ো, জানো, এবং প্রয়োজন হলে সেটা তুমি মুখস্থই করো। সত্যি কথা বলতে সন্ধি বিচ্ছেদ, এটা আমার বলা উচিত না, তারপরেও বলতে হচ্ছে, সন্ধি বিচ্ছেদ মূলত একটা মুখস্থ করার টপিক। এখানে বোঝাবুঝির জিনিস খুবই কম। আগে তুমি মুখস্থ করো, তারপরে তুমি সূত্রে যাও, বোঝো, অটোমেটিক দেখবা কিছুটা বোঝা আর কিছুটা মুখস্থ মিলে টপিকটা একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। নবান্ন শব্দটাকে আমি ভাঙলাম নবযুক্ত অন্ন। তাহলে এই যে ব, এই ব এর পরে কি আছে? ব এর পরে একটা অ আছে, আর এই অন্ন, এই অন্নর এখানে তো একটা অ আছে। তাহলে এই একটা অ আর এই একটা অ মিলে হয়ে গেছে ন বা, অর্থাৎ আকার। তাহলে এই যে অ আর অ, এই যে দুইটা স্বর ধ্বনি মিলিত হয়ে এই যে একটা স্বরসন্ধি হলো, এখানে কি না বোঝার মতো কিছু আছে? একেবারে সোজা কথা। এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে আশাতীত, আশা যুক্ত অতীত। তাহলে এই যে আশা, এখানে আছে আকার, আর এই অতীতের এই যে অ, তাহলে আ আর অ মিলে হয়ে গেছে আকার। এইবার তোমার যদি খুব ইচ্ছা হয় যে ভাই আমার মুখস্থ করতে খুব ইচ্ছা, আমার প্রচুর পড়াশোনা করতে ইচ্ছা করে, এবার তুমি মুখস্থ করো। আগে তুমি এইবার দেখো আমি এতক্ষণ যা বললাম, অ এবং আ, আবার অ এবং আ মিলিত হয়ে হয় হচ্ছে আকার। দেখো তো সবগুলো ক্ষেত্রে এটা হয়েছে কিনা। সো দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল ইজ, আগে তুমি মূল শব্দের সন্ধি বিচ্ছেদ খুব ভালোভাবে পড়বা, তারপরে যদি তুমি সূত্র মনে রাখতে পারো ভালো, না পারলে আরো ভালো। এইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আমি কি বোঝাতে পেরেছি? সোজা কথা। পরীক্ষায় প্রশ্ন আসবে, কথার কথা এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা, এই পরীক্ষা শব্দটা এসএসসি পরীক্ষায় বিগত 10 বছরে অন্তত 10 থেকে 15 বার আসছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, বিগত 10 বছরে অন্তত 5 থেকে 7 বার আসছে এই শব্দটা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষায়। যে পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ আগে তো আমাকে সুন্দর করে এটা জানতে হবে যে পরি, এখানে রয়েছে রস্বইকার, আর ইক্ষা, ইক্ষা, এখানে ছোট্ট একটু ভুল হয়েছে ভাই, আমি ঠিক করে দিচ্ছি। এখানে রস্বই হবে না, এখানে দীর্ঘই হবে। ঠিক আছে? তো এই রস্বই আর এই দিয়েটা হয়ে গেল দীর্ঘই। তাহলে রস্বইকার এবং দীর্ঘইকার মিলে কি হয়েছে? দুইটা মিলে হয়ে গেছে দীর্ঘইকার। তাহলে সোজা কথা কি, এই যে রস্বইকার এটা একটা স্বরধ্বনি, আবার এই পাশে এই যে দীর্ঘইকার রয়েছে, এই রস্বইকার আর দীর্ঘইকার মিলে হয়ে গেছে পরীক্ষা, অর্থাৎ দীর্ঘইকার, পরীক্ষা বানানটা। এখন আমাদের ছেলে মেয়েদের বড় একটা অংশ তারা এটা ভুল করে।
এটা ভুল করার কিছু নাই ভাই, শর্টকাটে মনে রাখবা পরীক্ষা মূল শব্দের বানানে দীর্ঘইকার ঠিক আছে, কিন্তু পরীক্ষা বানানটার যখন আমি সন্ধি বিচ্ছেদ করব প্রথমে পরি হবে রস্বইকার আর ইক্ষার হবে দীর্ঘইকার, দুইটা মিলে হয়ে গেল পরীক্ষা। বুঝতে পেরেছো? অতীত শব্দটার সন্ধি বিচ্ছেদ এসএসসি পরীক্ষায় অনেকবার আসছে। অতীত অতয় রস্যি অতি, অর্থাৎ এখানে রয়েছে রস্বইকার আর ঈদ এই রয়েছে রস্বইকার, তাহলে রস্বই রস্বই মিলে দীর্ঘইকার হয়ে গেছে। এবার দেখো তো সূত্র ঠিক তাই বলছি কিনা, সূত্র ঠিক তাই বলছে। তাহলে আবারও বলছি, দ্য সেম স্পেস ইজ, আগে আমি এটা মূল জিনিসটা পড়বো, তারপরে যদি আমার প্রয়োজন হয় আমি অবশ্যই সূত্রের কাছে যাব, তার আগে আমার যাওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট দেখো, এসএসসি পরীক্ষায় মরুদ্যান শব্দটা অনেকবার পরীক্ষায় এসেছে। এসএসসি পরীক্ষায় কেন আসছে আমি কমেন্ট বক্সটা এখন একটু অন করে দিব 1 মিনিটের জন্য, দেখি কে কে উত্তর করতে পারো। আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাতে হবে। মনোযোগ দিয়ে শোনো, আগে প্রশ্নটা শোনো। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মরুদ্যান, এই যে ম তারপরে র, এই র এর পরে এর পিছনে যে একটা বোঝা রয়েছে, প্রশ্ন হচ্ছে এটা রস্বউ নাকি দীর্ঘ? কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট করে জানাও তো ভাই। আবার বলছি, মরুদ্যান বানানে এখানে কি রস্বউকার রয়েছে নাকি দীর্ঘউকার রয়েছে? সবাই প্লিজ। অনেকে কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করছো ভাই, আই এম সরি টু সে, আজে বাজে কোনো কমেন্ট করো না প্লিজ। তুমি যদি নিতান্ত উত্তর না করতে পারো সমস্যা নেই, বাট উল্টাপাল্টা কমেন্ট করবা না, করলে হয় অনেক সময় যে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট সেখানে চলে আসে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমার খুবই ভালো লাগছে। দেখো তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে এই একটা কারণে খুব পছন্দ করি, যে আমাদের এবার ক্লাস 9-এর স্টুডেন্ট গুলো তাদের বেসিক বা ফাউন্ডেশন অনেক ভালো। বুঝতে পেরেছো? এটা সত্যি কথা। এখন প্রশংসা তো তোমাদের সামনে সবসময় করা যায় না, কারণ প্রশংসা করলে অনেকে একটু লাফায় যে আমার পড়া লাগবে না। তোমাদের আসলে বেসিক ভালো। যে মরুদ্যান বানানে এইটা যে দীর্ঘউকার হবে এটা অনেকেই জানে না, তারা এটা মনে করে রস্বউকার। সো থ্যাঙ্কস আ লট। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মরুদ্যান বানানে দীর্ঘউকার রয়েছে, কিন্তু যখন তুমি এটা সন্ধি বিচ্ছেদ করবা দেখো এখানেও রস্বউকার, আবার উদ্যান বানানে এখানেও রস্বউকার। খুব মজার কিন্তু বিষয়টা। বিগত 10 বছরে এসএসসি পরীক্ষায় এটা একাধিকবার এসেছে। সো ইন্টারেস্টিং কথা হচ্ছে মরুদ্যান মানে দীর্ঘউকার, কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করব দুই পাশে সেটা হয়ে যাবে রস্বউকার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। অনূর্ধ্ব, আমরা বলি অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 17, বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল, এটা সেটা। অনূর্ধ্ব বানানটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভুল করে। অনূর্ধ্ব বানানটার দিকে আপনারা সবার আগে খেয়াল করেন। এই বানানটা কোনোভাবেই ভুল করা যাবে না। এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে কি নিচের কোন বানানটি ঠিক, সেখানে কিন্তু কি হয়েছে এই অনূর্ধ্ব বানানটা এসেছে। আচ্ছা আমি ছোট্ট একটা মিস্টেক এখানে দেখতে পাচ্ছি, তোমরা ধরায় দাও না কেন এগুলো? অনেক সময় ছোট ছোট এই যে রস্য দীর্ঘ মিলে এটা রস্যকার হবে না, এখানে দীর্ঘকার হবে। এটা জাস্ট স্লিপ অফ পেন। হ্যাঁ, অনেক সময় ছোট্ট করে ভুল হয়ে গেছে, অনেক সময় রস্য লিখতে যে দীর্ঘ হয়ে গেছে। সো অনূর্ধ্ব বানানে দেখো ভাই এখানে দীর্ঘকার আছে, কিন্তু প্রথমে হবে রস্যকার, তারপরে হবে দীর্ঘকার, দুইটা মিলে হয়ে গেছে দীর্ঘকার। কনসেপ্ট ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, শুভেচ্ছা। ওরে বাবা, তোমাকে কত কিছুর শুভেচ্ছা জানাচ্ছি। এই শুভেচ্ছা সন্ধি বিচ্ছেদটা এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। আমি যেগুলো বলছি বারবার এসেছে, আমি আবার বলছি, যারা গত কোয়ার্টারে ছিলে ভালো কথা, এই কোয়ার্টারে যারা নতুন ভর্তি হয়েছ, আমি আরেকবার শেষবারের মতো বলছি, আমার ক্লাসটা যখন তোমরা করবা সামনে বইটা খুলে নিয়ে
দয়া করে ক্লাসটা করতে বসবা, না হলে ক্লাস করার দরকার নাই। সোজা কথা ভাই, 1 ঘন্টার ক্লাস, যেটা বলবে একটু শুনতে হবে। আমি বলছি এই 3টা শব্দের মধ্যে এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট, তুমি বইয়ে এটা দাগায় রাখবা আর সামনে একটা খাতা রাখবা। কিছু শর্টকাট টেকনিক গুলো যখন লিখে দিই তখন হচ্ছে খাতায় এটা লিখে রাখতে হয়। সো খাতায় লেখো না লেখো, অন্তত বইটা সামনে খুলে রাখবা, কেননা বইয়ে আমি যেগুলো দাগায় দিচ্ছি ধরে নিবা দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট। কপাল ভালো থাকলে ওখান থেকে আসতে পারে, আর কপাল যদি নিতান্তই খারাপ হয় ওখান থেকে না আসুক, ভবিষ্যতে কোনো এক জায়গায় কাজে লাগবে। মিস্টার মাহমুদুল হাসান বলছেন কত পৃষ্ঠা? ভাই কত পৃষ্ঠা আমি কি মানে কি বলবো? এই আমার সামনে কি বই আছে কত পেজ, আমি কি করে বলবো? তোমাদের সামনে বই আছে পড়ার টেবিলে, পড়ার রুমে আছো তুমি, জাস্ট পেজটা একটু খুলে বের করে রাখো। ইশরাত বলছে বই দেয়নি। এই এটা কোন ধরনের কথা? বই এখনো পাওনি তোমরা? আচ্ছা ঠিক আছে, বই যদি না পাও কি আর করার। যা আপাতত আ আমি যারা বই পাওনি, যে শব্দগুলো বলছি মোস্ট ইম্পোর্টেন্ট, একটু খাতায় তাহলে লিখে রাখো। বুঝতে পারছো? এই যে ৪১ পৃষ্ঠা অনেকে বলেছে। থ্যাংক ইউ। শোনো আমার সামনে বই থাকে না। কেননা মানে সত্যি কথা বলতে কি, এগুলো বলা যায় জন্মের থেকে পড়াচ্ছি তো। আর ওই সামনে বই-টই রাখা লাগে না। আমাদের পড়ায় এক প্রকার মুখস্থ হয়ে গেছে এগুলো। বুঝতে পারছো? আর বাংলাদেশের বই তো তুমি জানো প্রতি বছর চেঞ্জ হয়। সো এবছর ৪১ পৃষ্ঠা, আগামী বছর হয়ে গেছে দেখা গেল আরেক পৃষ্ঠা। আমি যখন তোমাদের মতো ক্লাস 9-10 এ ছিলাম, এটা হয়তো একটু বলা বেশি হয়ে যাবে। কোন পেজে কোনটা ছিল এটা মোটামুটিভাবে আমার ব্রেনে ছিল। ঠিক আছে? সবসময় তো কাজ হতো না। তো ৪১ পৃষ্ঠার জায়গায় হয়তো বলতাম ৪২ বা ৪৩ পৃষ্ঠা। কিন্তু ৪১ পৃষ্ঠার জায়গায় কখনো আমি ৫০ বা ৬০ পৃষ্ঠা বলতাম। ঠিক আছে? কেননা পড়তে ওই লেভেলটা তৈরি হয়ে যায় একটা পর্যায়ে। ঠিক আছে? ওকে। সো শুভেচ্ছা সন্ধি বিচ্ছেদটা এই যে একজন বলছে ভাই রুল গুলো বুঝান। এই রুল আমি কেন বুঝাবো? এই ভয়ের মধ্যে রয়েছে একটা আর ইচ্ছা এইখানে রয়েছে একটা রস্বই। তাহলে কথা কি ছিল? আর রস্বই মিলে দেখো তো একার হয়েছে কিনা? তাহলে আমি এটা কেন মুখস্থ করতে যাবো রে ভাই? এখানে রস্বইকার বা দীর্ঘইকার মিলে হয়ে যাবে রস্বইকার, একার। বাস। থ্যাংক ইউ তামজিদ। সো কমেন্ট বক্সটা আপাতত অফ করে রাখছি। আবার উল্টাপাল্টা কমেন্ট শুরু হয়েছে। আমি না বুঝি না তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো কেন? ওকে, নেক্সট। এই যে জলোচ্ছ্বাস বানানটার দিকে একটু খেয়াল রাখেন। জলোচ্ছ্বাস বানান খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় এই বানানটা এসেছে। এরপরে আপনি দাগিয়ে রাখেন মহর্ষি শব্দটা মার্কিং করে রাখেন, দেবর্ষি শব্দটা মার্কিং করে রাখেন। পরীক্ষায় আসার মতো প্রশ্ন, দুঃখিত প্রশ্ন না, সন্ধি বিচ্ছেদ। পরবর্তী শব্দর মধ্যে আপনি দাগিয়ে রাখেন শীতার্ত শব্দটা দাগিয়ে রাখেন এবং শোকার্ত শব্দটা দাগিয়ে রাখেন। এবং দেখেন এখানে বোঝাবুঝির কিছু নাই, পুরোটা সুন্দর করে মুখস্থ করে রাখবেন। জনৈক শব্দটা 3টা টিক চিহ্ন দিয়ে রাখেন। গত 10 বছরে অন্তত 15 থেকে 20 বার আসছে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ এসএসসি পরীক্ষায়। জন যুক্ত এক বা এক, অর্থাৎ যে কোনো একজন ব্যক্তিকে বলা হয় জনৈক। দেখেন হিসাবের সাথে মিলায়, এখানে রয়েছে আর এখানে রয়েছে দুইটা মিলে হয়ে গেছে ঐকার। শেষ। থ্যাংক ইউ। এই স্লাইডে যে শব্দগুলো আছে আপনি দয়া করে বনৌষধি শব্দটা একটু মার্কিং করে রাখেন, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকায় রাখেন, বনৌ এখানে আছে ঔকার, কিন্তু যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন সেখানে কিন্তু দেখেন ওকার আছে। খুবই মজার বিষয় এবং সত্যি কথা বলতে ভুল করার মতো একটা বিষয়। আমি বলছি বনৌষধি, অর্থাৎ বনে জঙ্গলে যে ঔষধি বৃক্ষ হয় তাকে বলা হয় বনৌষধি। এইবার আমি যখন সন্ধি বিচ্ছেদ করছি তখন হয়ে গেছে ও। দেখেছেন কেন ছেলেমেয়েরা ভুল করে? কেন এসএসসি পরীক্ষা স্টিল নাও বাংলার কারণে সবচেয়ে বেশি এ প্লাস গোল্ডেন প্লাস মিস হচ্ছে? দিস ইজ দ্য অনলি ওয়ান রিজন বিহাইন্ড দিস, নাথিং এলস। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষায় আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বাস করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলায় পাশ করেছে মাত্র 5.something% স্টুডেন্টস। এবং সবচেয়ে অবাক করা বিষয়, আপনি এখন ক্লাস 9-10 যা পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন হবে এবং আল্লাহর অশেষ রহমতে আপনি ওটাই ভুল করে আসবেন। কারণ কি? আপনার পড়ার মধ্যে এই গ্যাপ ছিল। চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি কিন্তু প্লিজ, আজকে মনে পড়ছে না এই কথা। এখান থেকে 3-4 বছর পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে যদি বাংলা কোশ্চেন ফেস করতে হয়, তখন মনে পড়বে যে ভাইয়া বলছিল যে কেন 5% ছেলে মেয়ে বাংলায় পাশ করে। বি ইউনিটে 5.something আর এ ইউনিটে পাশ করছে 9.something। সোফার আমার যতটা মনে পড়ে, সামথিংটা মনে আসছে না, বাট 5 আর 9 এরকম। আর আমার কেন জানি মন বলছে আগামী বছর এই রেশিও আরো কমে যাবে। বাকিটা দেখা যাক। নেক্সট, প্রত্যেক শব্দটা মার্কিং করে রাখেন। মার্কিং করে রাখেন স্বচ্ছ শব্দটা, মার্কিং করে রাখেন স্বল্প শব্দটা। স্বচ্ছ বানানটার দিকে খেয়াল রাখবেন। আজকাল তো সব একটা বাংলা বানানে হাফেজ, পোলাপান কি আর বলবো, বানানের যে অবস্থা দেখলে কষ্ট হয়, কারো কিছু বলতে পারি না। নয়ন বানান নেযুক্ত অন, মার্কিং করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। শয়ন বানান সেযুক্ত অন, খুবই গুরুত্বপূর্ণ, মার্কিং করে রাখেন। নায়ক শব্দটা মার্কিং করে রাখেন, গায়ক শব্দটা মার্কিং করে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট। লবণ শব্দটা লো যুক্ত অন, এখানে মূর্ধন্য দেওয়া হয়েছে, এখানে মূর্ধন্য হবে না, হবে দন্তন্য। সো লবণ শব্দটা লো যুক্ত অন, মার্কিং করে রাখেন। গবাদি মার্কিং করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। নাবিক, পাবক, ভাবুক শব্দগুলো মার্কিং করে রাখেন, অসম্ভব গুরুত্বপূর্ণ শব্দ। পরপর 3টা স্লাইডে যে শব্দ আমরা পেয়েছি, প্রত্যেকটা স্লাইডের শব্দগুলো ঠোঁটস্থ করে রাখবেন। এসব সূত্র নাটক বাদ, যার শব্দ ঠোঁটস্থ করে রাখবেন। এসএসসি পরীক্ষায় স্বরসন্ধি থেকে যত প্রশ্ন হয়েছে বিগত 10 বছরে, তার বড় একটা অংশ এই ধরনের প্রশ্ন এসেছে। ক্লিয়ার? সোজা কথা। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিগুলো খাতায় একটা জায়গায় লিখে রাখেন। খাতা তো সামনে নেই, কি আর লিখবেন। যাদের খাতা আছে লিখে রাখেন, না থাকলে বইয়ে লিখে রাখেন, নাহলে যেখানে যা আছে লিখে রাখেন। সন্ধির মধ্যে ভয়াবহ গুরুত্বপূর্ণ হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, যতটা স্টার চিহ্ন আছে দিয়ে রাখেন। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত সন্ধি থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। এখন নিপাতনের সিদ্ধ সেটা স্বরসন্ধি হতে পারে, নিপাতনের সিদ্ধ সেটা ব্যঞ্জন সন্ধি হতে পারে, বাট দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি? কোনো বোঝাবুঝির দরকার নাই, একেবারে এই শব্দগুলো ঠোঁটস্থ করে রাখবেন। বেশি বুঝতে যাবেন বিপদে পড়ে যাবেন। আবার বলছি, বেশি বোঝাবুঝির দরকার নাই, শব্দগুলো সব ঠোঁটস্থ করে রাখবেন। আমি কি বোঝাতে পেরেছি? এখন ভাইয়া তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাই, এই নিপাতনের সিদ্ধ এই সন্ধিতে কি আসলে? প্রশ্নটা খুবই লজিক্যাল প্রশ্ন। একবার বলবো, ঠান্ডা মাথায় মাথার মধ্যে ঢুকায় রাখো, বারবার বলা যাবে না, কারণ ক্লাসের সময় কম। এ পর্যন্ত আমরা যতগুলো সন্ধি প্র্যাকটিস করেছি, দেখো ভাই প্রত্যেকটা সন্ধির উপরে কিন্তু একটা সূত্র ছিল, এবং আমি বলেছিলাম যে সূত্রগুলো তোমরা অ্যাভয়েড করো, বাট সূত্র কিন্তু ছিল। ইটস ট্রু, ইয়েস। একমাত্র নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে এমন সন্ধি যেটা কোনো নিয়ম কানুন মানে না। আর যে সকল সন্ধি কোনো নিয়মের অধীনে নয়, কোনো নিয়ম কানুন মানে না, আপনি ঠান্ডা মাথায় মনে রাখবেন সেগুলোই হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। দেখেন এটার উপরে কোনো নিয়ম কানুন লেখা নাই, আর যেহেতু নিয়ম কানুনের অধীনে এগুলো নয়, দ্যাটস ওয়াই আমরা এগুলো বলছি নিপাতনের সিদ্ধ সন্ধি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি এই শব্দগুলো ঠোঁটস্থ করে রাখছি।
একবার সোজা কথা, এখনো ওই ক্লাস 9 এর জ্ঞান দিয়ে এখনো চালাচ্ছি। কেননা এখানে সাফাবাজি করার কিছু নাই। এখান থেকে 20 বছর আগে নিপাতনের সিদ্ধ সন্ধি এইগুলো ছিল। এখান থেকে 20 বছর পরও পৃথিবী যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এইগুলোই থাকবে। তাহলে আমার কথা, আমি ক্লাস 9 যদি এগুলো ঠোঁটস্থ করে রাখি, সামনে যে পরীক্ষায় আসুক আমি উত্তর করতে পারবো না? 100% পারবো। আর 9 পড়বো না, সামনে প্রত্যেকটা পরীক্ষা ধরা খাবো। তুমি আবার ভাইবো না ক্লাস 10 একেবারে পড়ে, একেবারে কি বলবো, একেবারে কি বলবো, আর সব উদ্ধার করে দিব। সরি ভাই, দিন যত যায় মানুষের পড়াশোনার চাপ তত বাড়ে। তুমি নিজের কাছে নিজে চিন্তা করে দেখো, তুমি যখন ক্লাস 6-7 ছিলে তখন যে চাপ ছিল ক্লাস 9 কয়েক গুণ বাড়ছে। সো 9 যে চাপ ক্লাস 10 উঠে আরো কয়েক গুণ বাড়বে। সেই জন্য একটা কথা আমি সবসময় বলি, যা পারো যা পড়ো এখন পড়ে রাখো, কালকের চিন্তা বাদ। কুলোটা গবাক্য প্রৌঢ় অন্যান্য মার্তণ্ড শুদ্ধধন, কোনটার কি অর্থ আপনার জানার দরকার নেই। এইগুলো নিপাতনের সিদ্ধ সন্ধি ঠোঁটস্থ করে রাখেন, শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ। তো আমরা এখন ব্যঞ্জন সন্ধিতে চলে যাব। তার আগে আমি 30 সেকেন্ডের জন্য কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি। ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এতক্ষণ ধরে স্বর সন্ধি নিয়ে অনেকগুলো কথা বলেছি। ইজ দেয়ার এনি কনফিউশন রিগার্ডিং দিস টপিক? এই টপিক নিয়ে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? স্বর সন্ধি নিয়ে আমি কিন্তু আর কোনো কথা শুনবো না এরপরে। স্বর সন্ধি নিয়ে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন। এর থেকে সহজ কিছু আছে এর মধ্যে? মানে আমি বুঝলাম না এর মধ্যে কঠিন কি রে ভাই? তো একেবারে সোজা, পড়া লাগে। একজন বলতেছে আপনি নোট করার সময় দেন না কেন? আমি এর থেকে আর কত সময় দিব রে ভাই? 1 ঘন্টার ক্লাস, এর থেকে আর বেশি সময় দেওয়া যায়? আমি কতক্ষণ কথা বলছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকে। তোমার যদি মনে হয় যে ভাইয়া ওই কথাটা আমি জায়গাটা স্কিপ করে গেছি, তুমি একবার রেকর্ডিংটা দেখে নাও, সমস্যা কি? সো আমি আশা করছি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। একজন বলছে সমাস বুঝান। এই সন্ধির মধ্যে সমাস কি রে ভাই? সমাসের সময় আসুক, সে সময় বুঝাবো। সমাস 2টা ক্লাসে একেবারে পানির মতো সোজা করে দিব, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। একজন বলছে আমি বাংলার শিক্ষক কিনা। আমি বাংলার কি ইংরেজি শিক্ষক এটা তো বিষয় না, তুমি বুঝতে পারলেই হলো। বুঝতে পারছো? থ্যাংক ইউ। ওকে, সো আমরা এখন মুভ করব হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আসলে না, সত্যি কথা বলতে সন্ধি এমন একটা টপিক, এখানে না বোঝার কিছু নাই। জাস্ট তোমরা বাসায় 10টা মিনিট পড়বা, আজকে ক্লাসের পরে দেখবা অটোমেটিক ঠিক হয়ে গেছে। তানভীর এবং অনেকে বারবার একটা প্রশ্ন করছে, সূত্রগুলো কি পড়বো? ভাই, এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি। আগে তুমি মূল শব্দের সন্ধি বিচ্ছেদ পড়ো, তারপরে তুমি অটোমেটিক ভাবে ভাই সূত্র পারবা। আমার কথাটা একটু শোনো, ঠিক আছে? থ্যাংক ইউ। ব্যঞ্জন সন্ধি কাকে বলে এটা আমাদের একটু করে জানি, খুব বেশি না জানলে হবে। আমরা এতক্ষণ ধরে স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছি, এবং স্বরসন্ধি আলোচনা করতে যে একটা জিনিস 100% কনফার্ম ছিলাম আমরা, যে এই যে প্লাস, এই প্লাসের দুই পাশেই স্বর ধ্বনি ছিল, ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা মনে রাখবো, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে এই প্লাসের দুই পাশে একটা স্বর ধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। এই প্লাসের দুই পাশে একটা ব্যঞ্জন ধ্বনি, একটা স্বর ধ্বনি। ইভেন এই প্লাসের দুই পাশে একটা ব্যঞ্জন ধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে। কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, একবার শুনলে সারা জীবন পারবা। সো আরেকবার বলছি, স্বর সন্ধিতে এই যে যোগ চিহ্নটা ছিল, এটা দুই পাশে স্বর ধ্বনি ছিল। কিন্তু ব্যঞ্জন সন্ধিতে আমরা মনে রাখবো,
স্বরধ্বনি শুধুমাত্র হবে না, অবশ্যই সে একটা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আসবে। এমনকি দুইটাও ব্যঞ্জন ধ্বনি হতে পারে। ইজ ইট ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এবার মনোযোগ দিয়ে এক্সাম্পলটার দিকে তাকাও। দিকযুক্ত অন্ত, দিগন্ত। প্রথম কথা হচ্ছে এটা দাগায় রাখো, এটা পরীক্ষায় অনেকবার আসছে, এসএসসি পরীক্ষায়। অ্যাডমিশন টেস্ট শব্দটা অনেকবার আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে এসব প্রশ্ন। সো দিগন্ত শব্দের এই যে ক, এই ক যে একটা ব্যঞ্জন বর্ণ, এ নিয়ে তো আমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। এবার আমি বললাম অন্ত, অন্তর এই অ, এটা যে একটা স্বরধ্বনি বা স্বরবর্ণ, এ নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। অথচ দেখো দুইটা মিলে হয়ে গেছে গ, দিক যুক্ত অন্ত হয়ে গেছে দিগন্ত। তাহলে আমার যে একটা কথা ছিল, প্রথমে ব্যঞ্জন আর তারপরে স্বর, দুইটা মিলে হয়ে যাবে ব্যঞ্জন বর্ণ। কথা ঠিক আছে কিনা? 100% কথা ঠিক আছে। তার মানে এটা ব্যঞ্জন সন্ধি। অনেক সময় এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি? শুধু এই কমন সেন্স যদি ঠিক রাখা যায়, তাহলেই চোখ বন্ধ করে উত্তর করে আসা যায়। বাট ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট ম্যাক্সিমাম অফ ইউ are exempted from the common sense, and common sense is a sense which is really very uncommon to all. এটা সত্যি কথা, কমন সেন্স দেখবে বেশিরভাগ মানুষেরও দেখবো আনকমন। এই জন্য পরীক্ষার হলে যে আমরা ধরা খাই। সোজা কথা একেবারে ভাই, দুই পাশে দুইটাই স্বরবর্ণ না থাকলে যেভাবে হোক সেটা ব্যঞ্জন বর্ণ হবে, আর ব্যঞ্জন মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, সরি ব্যঞ্জন সন্ধি। সোজা জিনিস। এই যেমন বিচ্ছেদ বি, সেটা বি ব রস্বইকার, আর ছেদ এই যে ছ, তাহলে রস্বই আর ছ, রস্বই হচ্ছে স্বরধ্বনি, ছ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, দুইটা মিলে ছ ছ যাই হোক সেটা তো ব্যঞ্জন ধ্বনি হয়েছে, আর ব্যঞ্জন ধ্বনি মানেই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ স্বর বর্ণের সাথে ব্যঞ্জন মিলিত হয়ে, লক্ষ্য করেন, হয়ে গেছে কিন্তু ব্যঞ্জন সন্ধি। খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি মার্কিং করে রাখেন বিচ্ছেদ আর পরিচ্ছেদ। পরের স্লাইডে যে শব্দগুলো আছে, দিগন্ত শব্দটা অসম্ভব গুরুত্বপূর্ণ শব্দ, মার্কিং করে রাখেন। পরের স্লাইডে যে শব্দগুলো আছে, চলচ্চিত্র শব্দটা মার্কিং করে রাখেন। চলত যুক্ত চিত্র, এখানেও ত, হসন্ত মানে তো ত এর একটা অনুবর্ণ, আমরা সবাই জানি। তাহলে এখানে মনে ধরে নিচ্ছি ত, আর এখানে স, দুইটা ব্যঞ্জন বর্ণ মিলে তো বোঝাই যাচ্ছে এটা অবশ্যই ব্যঞ্জন সন্ধি হবে। বিপজ্জনক মার্কিং করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। সরি। উল্লেখ, উল্লেখ শব্দটা মার্কিং করে রাখেন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উৎ যুক্ত লেখ, উল্লেখ। বাগদান, বাগদান মানে তো আপনারা বুঝতে পারছেন বাগদান বলতে কি বোঝানো হচ্ছে। সো বাগদান শব্দটা মূলত এসেছে বাগ থেকে। তাহলে এখানে এই যে ক আর এখানে এই যে দ, ক যুক্ত দ, দুইটা ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে হয়ে গেল গ। তাতে আমার কিছু যায় আসে না ব্যঞ্জন সন্ধি হয়েছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। অফকোর্স হয়েছে। ক ব্যঞ্জন ধ্বনি, দ ব্যঞ্জন ধ্বনি, দুইটা মিলে হয়ে গেল গ, এটাও তো ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে এর মধ্যে মৃন্ময় শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন তো মৃন্ময় শব্দের অর্থ কি? মৃন্ময় শব্দের অর্থ হচ্ছে যা মাটি দিয়ে তৈরি হয়, ঠিক আছে? ওকে, সো মৃন্ময় শব্দটা আমরা একটু মার্কিং করে রাখছি, এটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা শব্দটা মার্কিং করে রাখলাম, পরীক্ষার জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ। সঞ্চয় শব্দটা মার্কিং করে রাখলাম, পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম বা সম বলবো না, সমযুক্ত চয়, সঞ্চয়। গন্তব্য শব্দটা মার্কিং করে রাখছি, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাঙালি উচ্চারণ করে মান সম্মান বলে কিছু নাই। আহারে,
সম্মান শব্দটা আমরা বলি, সম্মান শব্দটা কি ঠিক? ফাহাদ, এটা আর কখনো করবা না, ঠিক আছে? সম্মান শব্দটা ভুল। বলতে হবে মান সম্মান বলে কিছু নাই। অর্থাৎ এটার উচ্চারণ হচ্ছে সম্মান, নট সম্মান। বাংলাদেশের অনেক ছেলেমেয়ে অনার্স পড়ে, বিএ অনার্স, এমএ ডট 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 ডট। অনার্স মানে কিন্তু সম্মান, অথচ বাঙালি উচ্চারণ করে সম্মান। তো আপনারা যারা ক্লাস 9-এ আছেন এই মুহূর্তে, আমি উচ্চারণটা ঠিক করে দিলাম। আশা করছি ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। সম্মান না, সম্মান। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। সো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ২টা শব্দ আমরা একটু বইয়ে দাগিয়ে রাখি। ওকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন না এখন, নবম শ্রেণীতে, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছে তাদের ষষ্ঠ সন্ধি বিচ্ছেদটা যেন তাদের মনে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। ষষ্ঠ, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যুক্ত থ, এবং এই যে শস, প্রথম মূর্ধন্যস্বর পরের মূর্ধন্যস্বর নিচে একটা খোঁচা আছে, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষায়, এসএসসি পরীক্ষা না, এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেকবার আসছে ষষ্ঠ শব্দটা সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে? ওকে। বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি? অনেকটা নিপাতনের সিদ্ধ সন্ধির মতোই। একটু আগে 10 মিনিট আগে আমি বলেছি নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে। আমি কি বলেছিলাম? যা কোনো নিয়ম মানে না। দেখেন, আমি এতক্ষণ ধরে একটাও কিন্তু নিয়ম পড়াইনি, কিন্তু আমি যতগুলো এক্সাম্পল আলোচনা করেছি, একটু বুঝাই দিয়েছি, কোনো না কোনো সূত্রের অধীন ছিল। সূত্রগুলো আমি বলিনি, কারণ আমি জানি ওগুলো পরীক্ষা আসবে না। কিন্তু এই যে বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো সূত্র নেই। আমরা সহজে মনে রাখবো, যেগুলো কোনো সূত্রের অধীন নয়, যেগুলো কোনো নিয়মের অধীন নয়, সেগুলোকে আমরা বলবো নিপাতনের সিদ্ধ সন্ধি বা বিশেষ নিয়মের সাধিত সন্ধি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, ক্লাস 9-10-এর ব্যাকরণ বইয়ে বিশেষ নিয়মের সাধিত সন্ধি রয়েছে এই 3-4টা। সো এখানে বোঝাবুঝির কিছু নাই। আমি দাগিয়ে দিচ্ছি পরিষ্কার ও সংস্কার আর উত্থান, এই 3টা শব্দ ঠোঁটস্থ করে রাখবেন। কপাল ভালো হলে 3টার থেকে একটা আসতে পারে, আর যদি না আসে একটাও আসবে না। শেষ। এরপরে যেটা বলেছিলাম, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বা নিপাতনের সিদ্ধ সন্ধি, সেই কথাটা আরেকবার বলছি। যেটা কোনো নিয়মের অধীন নয়, অর্থাৎ যা কোনো নিয়ম কানুন মেনে চলে না, সেটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। আর নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিগুলো আমরা ঠোঁটস্থ করেছি। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো আমরাও ঠিক একইভাবে ঠোঁটস্থ করে রাখবো। এবং আরেকটা সত্যি কথা বলে দিই, এটা আসলে এভাবে বলা উচিত না, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, কেননা কখন কোথায় কোন ধরনের প্রশ্ন আসে বলা যায় না। তবে সত্যি কথা হচ্ছে, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির থেকেও নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এনি এক্সাম। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেগুলো রয়েছে, এর মধ্যে বিশেষ করে একাদশ শব্দটা, বৃহস্পতি শব্দটা, পরস্পর শব্দটা একেবারে ঠোঁটস্থ করে রাখবেন। যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসলে দেখা যাবে এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে। সো আমার মনে হয় নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আমি যেটুকু বুঝিয়েছি, আর নতুন করে বোঝানোর কিছু নাই। আমি ছোট্ট করে 1 মিনিট একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। এতক্ষণ ধরে এই যে ব্যঞ্জন সন্ধি নিয়ে এত কথা বললাম, মাথার মধ্যে কিছু ঢুকছে কিনা, এবং কারো যদি কোথাও কনফিউশন থাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানান। কি হুমায়ুন, ঠিক আছে তো নাকি? ঠিক আছে। কেউ বলছে ক্লিয়ার, একজন বলছে এখন কি কি সমাস পড়ান। এই আমার 1 ঘন্টার ক্লাসে সন্ধি শেষ করতে পারতেছি না রে ভাই, আমি এখন সমাসে ঢুকবো কখন? একটু সময় দাও ভাই, একটু সময় দাও, আস্তে আস্তে হয়ে যাবে এগুলো। একটু সময় দিতে হবে।
তোমাদের শোনো একটা কথা, আমি সবসময় একটা কথা বলি, তোমরা এগুলো শোনো না তো। আজকের 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস আমি যেভাবে পড়ায় দিচ্ছি, বুঝায় দিচ্ছি, দাগায় দিচ্ছি, এরপরে তোমার উচিত হচ্ছে বাসায় সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট পড়া। এই 15-20 মিনিট পড়লেই দেখবা যে তোমার কনসেপ্ট মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। আমি বলছি না 100% ক্লিয়ার হবে। যদি 100% ক্লিয়ার হয় আমি বলবো যে তাহলে এটা ঠিক না। একটা অনলাইন একটা ক্লাস থেকে কোনো স্টুডেন্ট যদি সর্বোচ্চ 60% নিতে পারে, আমি মনে করি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর হিম অর হার। এরপরে তুমি বাসায় একটু সময় দিলে হয়ে যাবে এটা 20%। তারপরে কোনো একটা জায়গায় প্র্যাকটিস করলে 10% হয়ে যাবে। এই যে 90% হয়ে গেছে, এটা অনেক কিছু। আস্তে আস্তে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত আগামী 2 বছর তুমি এইভাবে কন্টিনিউ করো, যে কোনো সাবজেক্ট দেখবে একেবারে সহজ হয়ে গেছে। কিন্তু তোমাদের সমস্যা কি? তোমরা আজকে এই ক্লাস করছো, আর এই বছর কবে যে পড়বা এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। এইভাবে হবে না ভাই। যে কোনো সাবজেক্টের যেদিন ক্লাস করবা, আমি বলছি না তুমি ঘন্টার পর ঘন্টা তুমি পড়ো, অন্তত 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পড়ে জিনিসটা রেখে দাও, যে ভাইয়া ক্লাসে এখানে কোনটা দাগিয়ে দিয়েছিল, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছিল, কোন টেকনিকটা শিখাই দিচ্ছিল, দেখবা সাথে সাথে ব্রেন তোমাকে নক করবে। কিন্তু ভাই তুমি বলো 1 মাস পরে যদি এটা পড়ো, মাথায় কিন্তু কিছুই থাকবে না। ওকে, সো বেটার সাথে সাথে একটু পড়ে রাখা। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে দেখো তোমাদের লাইভ এক্সাম হয়, আমার খুবই খারাপ লাগে তোমরা আজকের এই মুহূর্তে ক্লাসে 1000-এর মতো স্টুডেন্ট, অথচ এক্সামে জয়েন করে সর্বোচ্চ 200-250। এটা আরো ভয়াবহ একটা কাজ। তুমি পড়োনি তাতে কিছু যায় আসে না, তুমি এক্সাম দিবা, অ্যাটলিস্ট নিজে আইডেন্টিফাই করো যে তোমার অবস্থানটা কোথায়। কিন্তু তোমরা যেটা করো এটা খুবই সুইসাইডাল। ক্লাস করছো, পরীক্ষা দিচ্ছ না, দিস ইজ ভেরি ব্যাড। কোনোভাবে এটা করা যাবে না। হুমায়ুন বসো। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আমি যেটা বললাম আশা করছি বুঝতে পেরেছ। একজন বলছে ভাই নিপাতন এগুলো মুখস্থ করবো কিনা। ভাই আমি একটু আগে বলেছি একটু কষ্ট হলেও একটু মুখস্থ করে রাখো। ওকে, থ্যাংকস। সো মুভ টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো আমরা এবার দেখো দেখতে দেখতে 1 ঘন্টাও হয়নি, অথচ আমরা স্বর সন্ধি আর কি আমরা কিন্তু ব্যঞ্জন সন্ধি শেষ করে ফেলেছি। এবার একেবারে যেটা সহজ সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা বিসর্গ সন্ধি নিয়ে এখন আলোচনা করব, এবং বিসর্গ সন্ধি একেবারে সহজ, মাত্র 5 মিনিট লাগবে পড়তে। শোনো, তোমাদের একেবারে প্রথমে যে শর্টকাটটা বলবো বিসর্গ সন্ধি নিয়ে সেটা হচ্ছে, হ্যাঁ, যাই হোক সবসময় আমরা মনে রাখবো বিসর্গ সন্ধির মাঝে, অর্থাৎ যে কোনো শব্দের যখন আমি বিসর্গ সন্ধি করব, সন্ধি বিচ্ছেদ করব, তার মাঝখানে এই যে 2টা রসগোল্লা থাকবেই। রসগোল্লা মানে বুঝতে পারছো, বিসর্গ থাকবে। আমাদের অনেক ছেলেমেয়েরা আজকাল দেখা যায় যে তারা বিসর্গ চেনে না। যারা আপনারা বিসর্গ চেনেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই হচ্ছে বিসর্গ, এই হচ্ছে অনুস্বার, অনেকে উচ্চারণ করে অনেস্কার। অনেস্কার উচ্চারণ করবেন না, বলবেন অনুস্বার। আর এই হচ্ছে চন্দ্রবিন্দু, অর্থাৎ বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু। ক্লিয়ার? সো বিসর্গ সন্ধিতে সবসময় কি থাকবে? এই যে এই বিসর্গটা থাকবেই। এবার আপনাদের আরেকটা শর্টকাট বলে দিই, বইয়ের দিকে তাকিয়ে দেখেন, যাদের কাছে বই আছে তুলনামূলকভাবে
বিসর্গ সন্ধিতে উদাহরণের সংখ্যা অনেক কম। তো যেগুলো আছে সেখান থেকে আমি আরো কমায় দিচ্ছি। অন্তত বইয়ে যেগুলো আছে সুন্দর করে পড়ে যাবেন। মনোকষ্ট, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন যুক্ত কষ্ট, মাঝখানে অবশ্যই বিসর্গ হবে। বয়ঃসন্ধি, বয় অবশ্যই তারপর একটা বিসর্গ, সন্ধি। অধপতন, অধযুক্ত পতন, মনে থাকবে? থ্যাংক ইউ। বিসর্গ ও হয়ে যায়, বিসর্গ যা হয় হোক তাতে আমার কিছু যায় আসে না, ও মরুক তাতে আমার কিছু সমস্যা নাই। কিন্তু মনোযোগ শব্দের সন্ধি বিচ্ছেদ, তিরোধান শব্দের সন্ধি বিচ্ছেদ ঠোঁটস্থ করে রাখবেন, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? আশীর্বাদ শব্দের সন্ধি বিচ্ছেদ এসএসসি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একাধিকবার এসেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু শর্টকাটে মনে রাখবেন। আশীর্বাদ শব্দে রয়েছে দীর্ঘইকার, অর্থাৎ এটা যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন দেখেন এখানেও কিন্তু রয়েছে দীর্ঘইকার। শুধু একটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এটার পরে অবশ্যই একটা বিসর্গ থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আশীর্বাদ শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা করলাম। নিরাকার, অর্থাৎ যার কোনো আকার আকৃতি নেই সে হচ্ছে নিরাকার। ওকে, পুনর্মিলন, পুন যুক্ত মিলন, পুনর্মিলন। তো আমি একটা কথা একটু আগে বলেছি যে যেহেতু বিসর্গ সন্ধিতে উদাহরণের সংখ্যা অনেক কম, একটু কষ্ট করে হলো আমরা একটু মনে রাখবো। পুরস্কার, পুরযুক্তকার, পুরস্কার বানানটার দিকে দয়া করে একটু লক্ষ্য করবেন। ৩৫তম বিসিএস পরীক্ষায় এইখান থেকে একটা বানান এসেছিল এবং আনফরচুনেটলি আমরা অনেকেই ভুল করেছিলাম। প্রশ্নটা ছিল এমন: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার কেন? খেয়াল রাখবেন, পুরস্কার বানানে কিন্তু দন্তস্ব, কিন্তু পরিষ্কার, পরিষ্কার বানানে কিন্তু মূর্ধন্য ষ। আপনারা ক্লাসে অনেকেই আছেন মনে করেন ওই ১০০ বসালেই হয়। এইরকম যারা মনে করেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এসব বাদ দেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ১০০ বসালেই যদি হইতো তাহলে তালব্য ষ, মূর্ধন্য ষ আর দন্ত স, এই ৩টা স দরকার আসিল না। খুব সাবধান হয়ে যান। বানান কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক সাফার করাবে। আমি কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি। আজকের ক্লাসেও লক্ষ্য করে দেখেন, আমি বানান শব্দটা মনে হয় ৩ বার বা ৪ বার লিখছি। কারণ কি? এটা সাফার করানোর মতো একটা টপিক। এবং এসএসসি পরীক্ষার প্রশ্ন ব্যাংক খুলে দেখবেন নিচের কোন বানানটি শুদ্ধ বা কোন বানানটি অশুদ্ধ, এটা অন্তত ২টা বা ৩টা প্রশ্ন থাকে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই যে আপনি সন্ধি বিচ্ছেদ পড়ছেন মনে হচ্ছে এখান থেকে একটা শব্দ তুলে দিবে, বানান ঠিক করো। তো এই যে কথাটা আমি বলছি, এই কথার কিন্তু একটা তাৎপর্য হচ্ছে, এই কথাটার তাৎপর্য হচ্ছে এটাই, বাংলা বা ইংলিশের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন একটা টপিকের সাথে আরেকটা টপিক কিন্তু ইন্টার রিলেটেড। আপনি সন্ধি বিচ্ছেদ পড়ছেন তার মানে এই না এর মধ্যে বানান বলে কিছু নাই। আপনি যখন পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন এর মধ্যে অনেক কিছু আছে। এই যে দেখেন নীরব একটা বানান, অনেকেই মনে করে নীরব বানানে মনে হয় রস্বইকার হবে। নো, দীর্ঘইকার হবে।
তো যাই হোক, নীরব সন্ধি বিচ্ছেদ আমরা দেখলাম, এটা নীরব সন্ধি বিচ্ছেদ, এটা আমরা মনে রাখবো, সুন্দর করে পড়ব। ঠিক আছে, ওকে। পরীক্ষায় মনে করেন একটা বানান আসলো, কিরকম আসলো? এই যে আশীর্বাদ, এটাও বানান হিসেবে পরীক্ষা অনেকবার এসেছে। মানে ভাই হয়েছে কি, তোমরা তো ছোট ক্লাসে পড়ো, আর আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা অতটা কখনো দেখোনি, আর দেখার কথাও না। হ্যাঁ, সবেমাত্র বলা যায় ক্লাস 9 এ ওঠার পরে বুঝতে পারছো যে কত ধরনের কত সাবজেক্ট এটা সেটা আছে। দিন যত যাবে দেখবা যে ছোট, ছোট বিষয় থেকে যে এত প্রশ্ন হতে পারে, এটা চিন্তাও করতে পারবা না। এইজন্য আমি সবসময় বলি যে পড়াশোনাটা করবা হচ্ছে ইন্টার রিলেটেড ওয়েতে। একটার সাথে একটা কানেক্ট করে পড়বা। যে তুমি সন্ধি বিচ্ছেদ পড়ছো কিন্তু এটার মধ্যেও বানান আছে, এটার মধ্যে প্রকৃতি প্রত্যয় আছে। এই জিনিসগুলো বুঝে, বুঝে পড়বা। তাহলে আশা করি ভবিষ্যতে কখনোই তুমি আর সাফার করবা না। সো ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা দেখতে, দেখতে সন্ধি নামক এই যে চ্যাপ্টার বা টপিকটা আমরা মোটামুটি ভাবে শেষ করে ফেলেছি। এখন এই সন্ধির যে এত কিছু আলোচনা করলাম, এটার উপর ভিত্তি করে আমরা এখন কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করব। ওকে? সো চলুন তাহলে আমি আপনাদের জন্য প্রায় 10 টার মতো প্রশ্ন রেডি করে রেখেছি। দয়া করে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা সবাই এখন উত্তর করবেন কমেন্ট বক্সে। উত্তর সবার ভুল হোক, তাতে কিছু যায় আসে না। এট লিস্ট নিজেকে নিজে একটু জাস্টিফাই করি যে আমার মানে কমন সেন্স কতটা কাজে লাগছে। এই যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এটা এসএসসি পরীক্ষা থেকে প্রশ্নটা নিয়েছি। সবাই এখনই উত্তর করো প্লিজ। সবাই উত্তর করবা, সবাই। সবাই উত্তর না করলে আমি কিন্তু নেক্সট কোশ্চেনে যাব না। সবার উত্তর করতে হবে। আমি আরেকবার বলছি, নিপাতনের সিদ্ধ সন্ধি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ক্লাসে এক ফাঁকে বলেছি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আরো গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি যে আপনারা মোটামুটি সবাই উত্তর করেছেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মনে রাখবো যে এখানে যতগুলো শব্দ রয়েছে এর মধ্যে একাদশ শব্দটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কেন এটা? এই কেনর কোনো উত্তর নেই। কেন উত্তর নেই? কেননা ওই যে ভাইয়া বলেছিল নিপাতনের সিদ্ধ সন্ধি কোনো নিয়ম মানে না। ও যে মানে না মানা, পাখি ফিরাইলে বলে না। এই যে ও যেহেতু কোনো নিয়ম মানে না, সেই জন্য ওটার নাম হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া খুব মনোযোগ দিয়ে বলছি, আবারও বলছি একটু পড়ে রেখো, তা নাহলে কিন্তু ভবিষ্যতে সাফার করবে এখানে। একজন বলছে ভাই গান শোনান। আচ্ছা, পড়াশোনার গান আগে শেষ হোক, তারপরে গান শোনানো যাবে। নেক্সট কোশ্চেন, অহর্নিশ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? গানটা সুন্দর কিন্তু না? ও যে মানে না মানা, তাই তো? রবীন্দ্রসঙ্গীত।
ওকে, সো অহর্নিশ মানে কি বলো তো? কমেন্ট বক্সে একটু জানাও তো অহর্নিশ মানে কি? বলো তো অহর্নিশ শব্দের অর্থ কি? দিন রাত্রি, অর্থাৎ সারাদিন রাতকে এক কথায় বলা হয় অহর্নিশ। ঠিক আছে, আমি জানিয়ে দিলাম, আমরা জেনে নিলাম। এবং অহর্নিশ শব্দটা কিন্তু একটা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখো সোজা কথা, এটা কোন সন্ধি? আমরা এক কথায় বলতে পারি এটা বিসর্গ সন্ধি। কিভাবে বললাম? ওই যে মাঝখানে বিসর্গ আছে, এটা দেখে বললাম। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ওরে বাবা, ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সময় অনেকবার এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা আসতো। মনীষা শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্রুত আমরা সব উত্তর করব। আর আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই মনীষা বানানটার দিকে একটু খেয়াল রাখবেন। পরীক্ষায় অনেকবার এই বানানটা এসেছে। থ্যাংক ইউ, উত্তর পেয়ে গিয়েছি, অসংখ্য ধন্যবাদ। যেটা বলেছিলাম আর একবার বলছি, বানান আর মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ দেখেন কত কঠিন। মনস, এই মনসের মধ্যে আছে দন্ত স, আর এই ঈশার মধ্যে রয়েছে তাল মূর্ধন্য স। দেখছেন কত ঝামেলা জিনিস। একজন ভালো প্রশ্ন করেছেন, মনীষা, মনীষা শব্দের অর্থ কি? ইয়েস, মনীষা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বিবেক, বুদ্ধি, শুদ্ধি। মানুষের জ্ঞানের লেভেল থেকে যখন মানুষ আর একটু উচ্চতর লেভেলে যায়, তখন সেটাকে বলা হয় মনীষা। আর যিনি ওই পর্যায়ে যান, তাকে বলা হয় মনীষী। আমরা বই পড়তে যে শুনেছি না, এই মনীষী ওই মনীষী, তাই না? থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, সব উত্তর করি আমরা। এই যে দেখছেন, সেই পরীক্ষা শব্দটা আবার আপনাদের এই পরীক্ষায় চলে আসছে। এসএসসি পরীক্ষা মনে করেন এই প্রশ্নটা আসছে। সো প্লিজ আনসার দিস কোশ্চেন। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই অ্যান্সার করুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা একেবারে সবাই উত্তর করতে পেরেছেন। মোটামুটি সবার উত্তর হয়েছে আমি যেটা দেখলাম, এবং পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদটা আমরা এখনই সুন্দর করে মাথায় ঢুকায় রাখি। কেননা ভাইয়া বারবার বলছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন। ও বাবা, এটা একটু কঠিন প্রশ্ন, বাট আমরা ট্রাই করি। যে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
এ ধরনের প্রশ্ন আসলে আসলে একটু কঠিন কঠিন লাগে, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে পড়ি তাহলে অবশ্যই উত্তর করতে পারবো। আমরা মনে রাখবো যে যখন আমরা পড়ছিলাম আমি বলেছিলাম মন যুক্ত যোগ, এটা মনোযোগ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। শীতার্ত সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে? এই যে দেখো, এবার কিন্তু দেখো নিয়ম থেকে একটা প্রশ্ন এসেছে, কিন্তু আমি বলেছিলাম যদি সন্ধি বিচ্ছেদ ভালোভাবে পড়া থাকে তাহলে নিয়ম পারা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার উত্তর মোটামুটি হচ্ছে। দেখেন, শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে, সেই ক্লাস 9 এ পড়েছিলাম, এখনো মনে হচ্ছে আছে। শীত যুক্ত ঋত। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, শীতার্ত, এই যে ত এর পরে মধ্যে কি আছে? একটা অ। আর এই ঋত মানে তো ঋত থাকলো, তাহলে অ প্লাস ঋত মানে হয়ে গেল আর, অর্থাৎ শীতার্ত। এই যে দেখেন, আর শীতার্ত। দেখছেন? সত্যি বলছি, আমি এটা ক্লাস 9 এই পড়েছিলাম এগুলো। ওই 9 এ যা পড়ছি, পরে আর ওইভাবে পড়া লাগেনি আর। বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেন। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই আনসার করি আমরা, প্লিজ। থ্যাংক ইউ, উত্তর পেয়ে গিয়েছি, অসংখ্য ধন্যবাদ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যুক্ত অহ। দেখছো, বেশিরভাগ উত্তর করেছে গ নাম্বার, যে অহ যুক্ত রহ। নো, অহ যুক্ত অহ মানে হচ্ছে অহরহ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন। এই যে তোমাকে অনেক শুভেচ্ছা, এত কষ্ট করে উত্তর করছো। শুভেচ্ছা বানানে সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, প্লিজ। আমরা দেখতে দেখতে কিন্তু ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ। আমরা সবার উত্তর হয়েছে মোটামুটি। আমরা জানি শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুভ যুক্ত ইচ্ছা, মানে শুভেচ্ছা। পরবর্তী প্রশ্ন। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কোনটি? দেখো ভাই, এইটা যদি তোমার ভালোভাবে পড়া না থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এই প্রশ্ন আন্দাজ করে উত্তর করে আসতে পারবা না। এই জন্য আজকে ক্লাসে বারবার বলেছি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি হোক ব্যঞ্জন সন্ধি হোক একটু ভালোভাবে পড়ে যাবেন। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কোনটি? আমি তখন মুখস্থ বলেছিলাম কুলোটা, গবাক্ষ, প্রৌঢ়, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধ ধন। দেখেন, তার মধ্যে থেকে আছে কিন্তু কুলোটা। ঠিক আছে, ওকে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফর ইউ। শয়ন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেখান থেকে পরীক্ষা অনেকবার এসেছে। শয়ন, নায়ক, গায়ক, পাবন, লবণ, এই শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি চাচ্ছ বাড়িয়ে নি? আমার মনে হয় ঠিক আছে, এগুলো লাগবে না।
থ্যাংক ইউ। তোমাদের উত্তর মোটামুটি সবারই ঠিক হয়েছে। থ্যাংক ইউ। তোমরা আসলেই আ কিছু না কিছু এর আগে পড়েছো। আজকে ক্লাসের সময় অনেকে খুব মনোযোগ দিয়েও দেখেছো বলে মনে হচ্ছে। এইজন্যে মেক্সিমাম এর উত্তর মোটামুটি কারেক্ট হচ্ছে। সো শয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সে যুক্ত অন। এই সে কিন্তু তালব্য শ, আবার ভুল করো না কিন্তু। দন্ত স বসায় দিও না আবার। ঠিক আছে? ওকে। সো ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা দেখতে, দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকে দয়া করে একটু কমেন্ট বক্সে জানাও। আর আজকে ক্লাসের ফাঁকে বলেছি, আরেকবার বলছি, ক্লাস শেষে ১০-১৫ মিনিট বা আধা ঘন্টা অবশ্যই পড়বা। পড়ার পরে তোমাদের এই আজকের ক্লাসের উপর ভিত্তি করে যে লাইভ এক্সামটা আছে তোমরা কিন্তু অবশ্যই, অবশ্যই লাইভ এক্সামে জয়েন করবে এবং অবশ্যই পরীক্ষা দিবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সো আমাদের হাতে এখনো ক্লাসে ২-৩ মিনিট সময় আছে। তোমরা চাইলে আমি ২-৫ মিনিট বাড়ায় নিতে পারবো, সমস্যা নেই। তো এখন তোমরা একটু বলো যে আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? তোমরা কি একটু হলেও ক্লাসটা এনজয় করেছো? আ বাংলা তো বেশি এনজয় না করলেও সমস্যা নেই। বাট আ আমি যে ক্লাসে কথাগুলো বলেছি এটা যেন মাথায় থাকে। বারবার তানভীর একটা কথা বলছে, নিপাতনে আসলে কি? বারবার বলেছি যেটা কোনো নিয়মের অধীন নয়, সেটাই নিপাতনে সিদ্ধ সন্ধি। হয়তো তোমারই জন্য গানটা শুনতে চাচ্ছ, তাই তো? শোনাবো। দেখি নেক্সট এক্সামে যারা ভালো করবে তাদের জন্য গান শোনাবো। ঠিক আছে? ওকে। মেক্সিমাম আজকে একটু গান শুনতে চাচ্ছে, বুঝতে পারছি। গানটা ক্লাসের মাঝখানে ছোট করে একটু গুনগুন করে গান গেয়েছি এজন্য, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আ আমরা এর মধ্যে সময় করে একদিন গান শুনবো। আসলে বুঝতেই পারছো আমাদের ক্লাসের যে টাইম থাকে এর মধ্যেই টপিক কিন্তু একেবারে কম থাকে না। তো টপিকই শেষ হয় না। এইজন্য আমরা অন্য কোনো আয়োজনে যেতে পারি না। তো সমস্যা নেই। একদিন তোমাদের সবাইকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা করব। ঠিক আছে? থ্যাংক ইউ। সো আজকে তাহলে এ পর্যন্তই থাক। আর সামনের সময় আসছে। আমরা গান শুনবো, কবিতা শুনবো, কোনো সমস্যা নেই। তো আমার কেন জানি মনে হচ্ছে যে তোমাদের আজকে কারো কোথাও তেমন কোনো সমস্যা নাই। তো যদি সমস্যা না থেকে থাকে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।